উনি মারা যাওয়ার পরে আমার জানা মতে এবং আমার সঙ্গে যারা পরিচিত ছিলেন সবারই কথা হলো, জনমানুষের এত ভালোবাসা নিয়ে মৃত্যু হওয়া এবং তার পরবর্তীতে যে সম্মান, এটা বাংলাদেশের ইতিহাসে খুব একটা দেখা যায় না। আমার জীবনে আমি কোনোদিন দেখিনি। যেখানে গেছি লক্ষ মানুষের ঢল ওনাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য। যাই হোক, এই রংপুরের মাটিতেই ওনাকে আমরা সমাহিত করেছি, সেটাও জনগণের দাবির মুখে। তারা এখানে রংপুরের মাটিতে তাকে ধারণ করার জন্য এখানকার জনগণ জীবন দিতে প্রস্তুত হয়েছিল, বন্দুকের সামনে দাঁড়াবে এই ধরনের প্রত্যয় নিয়ে দাঁড়িয়েছিল। উনি চিরজীবনী জনগণের জন্য করেছেন, জনগণের কল্যাণে কাজ করেছেন এবং জনগণের ভালোবাসা ওনার অন্তরে ছিল জন্যই জনগণ সবসময় সেটা অনুভব করতে পেরেছে। এবং এই উপলব্ধি থেকে আজ মৃত্যু, যখন যেখানে যে মুহূর্তে উনি থাকুক, যে যত কিছু প্রচার অপচার যাই করুক, জনগণ ওনাকে সবসময় গ্রহণ করেছিল নিজের আপন হিসাবে, তাদের অন্তরে তাকে স্থান করে দিয়েছিল। এগুলো শুধু ওনাকে দেখে বা ওনার কথাবার্তা শুনে নয়, ওনার কাছে মানুষ ভালোবাসাটা পেয়েছিল এবং ওনার ভালোবাসার যেটা বাস্তব রূপ সেটা ওনারা দেখেছিল, কিভাবে ওনার ভালোবাসার বাস্তবায়িত করছেন উনি সকলটি জনমানুষের কল্যাণে। তো ওনার জীবদ্দশায় যখন থেকে উনি ক্ষমতা গ্রহণ করেছিলেন এবং পরে ইলেক্টেড হলেন এবং শেষ পর্যন্ত উনি যে রাজনৈতিক জীবন, সম্পূর্ণ জীবনটাই অত্যন্ত বর্ণাঢ্য। সবসময় উনি যেটা করেছেন জনগণের কল্যাণে, একটা হলো উন্নয়নমূলক কাজ যেটা দরকার জনগণের জন্য, সেটা করেছেন। আর সংস্কারমূলক কাজ, যে কাজগুলির মাধ্যমে সত্যিকার অর্থেই উন্নয়নটা ধরে রাখা যাবে এবং উন্নয়নের সুফল জনগণের ঘরে ঘরে পৌঁছাতে পারবে, সেই জন্য অনেক ধরনের সংস্কারমূলক কাজ করেছেন। তো সংস্কারগুলো একটা যে সবচেয়ে বড় আমি যেটা মনে করি ওনার, যে জন্য উনি হয়তো ইতিহাসে একটা স্থান করে নিয়েছেন, থাকবেন চিরজীবন, সেটা হলো উনি প্রশাসনিক কাঠামোটাকে, যে ঔপনিবেশিক প্রশাসনিক কাঠামো, যেটা সেন্ট্রালাইজড মানে একটা কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা, একেবারে টপের থেকে তাদেরই প্রশাসনটা একেবারে তার হাত পা হিসাবে একজন মানুষের সমস্ত নির্দেশ পালন করা এবং সেইভাবে দেশের শাসন এক নায়কতন্ত্রের ধরনের এক ধরনের শাসন ব্যবস্থা, যার মাধ্যমে এই প্রশাসনটাকে কাঠামো করা হয়েছিল ওই জন্যই, যার মাধ্যমে শাসনের নামে শোষণ এবং লুণ্ঠন করার সুবিধা, যেটা উপনিবেশিক শাসকরা করেছিল। তাদের ছায়া, তাদের মতো করে তাদের ছোট ছোট এক একটা প্রতিনিধি তৈরি করেছিলেন বিভিন্ন জায়গায়। তারা সরাসরি তার হাত হিসেবে বিভিন্ন জায়গায় তাদের নির্দেশ অনুযায়ী কাজ করতো এবং সেই কাজগুলি ছিল ব্রিটিশ আমলে যে জনগণের মধ্যে বিভাজন সৃষ্টি করা, জনগণকে বিভিন্নভাবে তাদেরকে নিজের নিয়ন্ত্রণে রাখা এবং তার মাধ্যমে জনগণের সম্পদ লুণ্ঠন করা, জনগণের ক্ষমতা লুণ্ঠন করা, নিজের ক্ষমতা ব্যবহার করতে না দেওয়া। এই ধরনের প্রশাসন ব্যবস্থাটা আমরা ব্রিটিশ আমল থেকে পাকিস্তান আমলে এবং পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও এটা চালু ছিল। ওনার কাছে মনে হলো যে সত্যিকার অর্থে স্বাধীন দেশের নাগরিক, যে জন্য স্বাধীনতা অর্জন করেছে মানুষ, যে একটা ন্যায় বিচার ভিত্তিক সমাজ হবে, যেখানে বৈষম্য থাকবে না, নিপীড়ন নির্যাতন থাকবে না, তো সেটা করতে গেলে জনগণের হাতে ক্ষমতা দিতে হবে এবং জনগণের দেশ শাসন করবে, এটাকে একেবারে হাতে কলমে করতে হবে। এই জন্য উপজেলা পদ্ধতি করেছিলেন। উপজেলাকে একটা প্রশাসনের সবচেয়ে ছোট ইউনিট করে সেটার শাসনভার দিয়েছিলেন জনগণের প্রতিনিধিরা এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের সরাসরি ওনার নিয়ন্ত্রণে না দিয়ে তাদেরকে নিয়ন্ত্রণ দিয়েছেন ওই যারা জনগণের প্রতিনিধি তাদের হাতে। ফলে হয়েছিল যে জনগণ প্রতিনিধি যাকে নির্বাচন করতো, সে তাদের ওখানকার উপজেলায় সরকারি প্রায় 17, 18 বা 20টা ডিপার্টমেন্ট যারা জনকল্যাণে কাজ করে, ভেটেরিনারি ডিপার্টমেন্ট, হেলথ ডিপার্টমেন্ট, সোশ্যাল ওয়েলফেয়ার, বিভিন্ন খাদ্য মন্ত্রণালয়, যেগুলো মানুষের সঙ্গে এলজিডি যেগুলো কাজ হয়, মানে রাস্তাঘাট নির্মাণ, সবকিছু ওনার হাতে দেওয়াতে পানি সরবরাহ, ওই ওই ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ জনগণের ইচ্ছা মতো তখন এদেরকে ব্যবহার করতে পারতো এবং তারা জনগণের কাছে জবাব দিত থ্রু দিস রিপ্রেজেন্টেটিভ। ফলে সরাসরি সার্ভিসটা পাওয়ার সুযোগ হয়েছিল। এটা করে উনি জনগণের শাসন একটা কায়েম করার শুরু করেছিলেন উপজেলা পদ্ধতি এবং সেখানে সরকারের যে কোনো সেবা সুযোগ, যে কোনো ধরনের কাজকর্ম সেখানে এনে কনসেন্ট্রেট করেছিলেন। মানে ওটাকে একটা শহর, যেটা জেলা শহর বা বিভাগীয় শহর বা রাজধানী শহরের অনেক কাজ ওখানে করা যায় সেই ব্যবস্থা করেছিলেন এবং কোর্ট কাছারি করেও যাতে মানুষ এদিক ওদিক না যেতে হয়, এটা দূরে কোনোখানে যাওয়া, সব হাতের কাছে সুযোগ সুবিধা এবং যারা করছে তারাও জনগণের প্রতিনিধিদের দ্বারা শাসিত সরাসরি স্থানীয় পর্যায়ে। এটাতে শাসন ব্যবস্থার একটা আমূল পরিবর্তন সূচিত হয়েছিল এবং জনগণ সুফল পাচ্ছিল। সেখান থেকে উনি ওই একই কনসেপ্ট থেকে ওটাকে গ্রোথ সেন্টার হিসেবে নিয়ে
ওখানে ওই জায়গা থেকে সারা দেশকে উন্নয়নের একটা গ্রোথ তৈরি করবে, মানে প্রবৃদ্ধি শুরু হবে, সবখানে কাজ হবে। অঞ্চলের জন্য পল্লীবন্ধুর উল্লেখযোগ্য কাজ করতে হবে। আমি বলি, তারপর তোমার যতটুকু দরকার হয় ততটুকু নিবে, বাকিটা ছেড়ে ছেড়ে দিবে। ঠিক আছে। ওটা সেই কারণে উনি যে গ্রোথ সেন্টার করেছিলেন, সেখান যে সারা ওখান থেকে উন্নয়নের একটা সেন্টার পয়েন্ট হবে। গ্রামে মানুষ যারা আগে রাস্তাঘাটের অভাবে শহরে এসে জিনিসপত্র বিক্রি করতে পারতো না, কোনো রকম মার্কেটে যে অ্যাক্সেস ছিল না, অনেক কম দামে অনেক কম কিছু নষ্ট হতো, অনেক সময় গরুকে আরাম খাওয়াতো, বেগুন বিক্রি করার লোক পাওয়া যেত না। যানবাহনের ব্যবস্থা করে, রাস্তাঘাটের ব্যবস্থা করে উনি গ্রামের অত্যন্ত গ্রাম থেকে উপজেলা, উপজেলা থেকে জেলা শহর, জেলা শহর থেকে বিভাগীয় শহর এবং ঢাকা পর্যন্ত নেটওয়ার্ক তৈরি করলেন, যাতায়াতের নেটওয়ার্ক। এতে করে সারা দেশের সকলের উৎপাদিত পণ্য যার যেখানে দরকার সেখানে সেটা চলে যেতে পারছে, যেখানে তার বেশি উৎপন্ন হয়েছে সেটা, যেখানে ডিমান্ড বেশি সেখানে চলে যাচ্ছে, যেটা কম উৎপন্ন হচ্ছে ওখানে অন্য জায়গাতেই জিনিস আসে। এইভাবে সমস্ত দেশের কৃষি যারা বা অন্যান্য পণ্য দ্রব্যাদি যেটাই প্রোডাক্ট প্রডিউস হতো, সেটা জায়গা মতো যে প্রকৃত দাম পাওয়ার একটা সুযোগ সৃষ্টি হয়েছিল। তো এইভাবে উনি একটা গ্রোথ সেন্টার হিসেবে এটাকে ডেভেলপ করেছিলেন। একই সঙ্গে প্রশাসনিক কাঠামো দিয়ে ওই যে একটা উপজেলা পদ্ধতি তৈরি করেছিলেন, যার সুফল দীর্ঘদিন পর্যন্ত মানুষ ভোগ করেছিল। ফলে যখন ওটাকে বাতিল করা হলো, জনগণ এটার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এবং জনগণের আন্দোলনের মুখে আওয়ামী লীগ পরবর্তীকালে আবার উপজেলা পদ্ধতির প্রবর্তন করেছেন। কিন্তু উপজেলার যে আসল, যেটাকে বলবো আত্মা, স্পিরিট, ওটাকে কিন্তু আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছেন। ওটা এখন যেটা বর্তমান উপজেলা, সেটা আগে যে উনি উপজেলা করেছেন তার একটা প্রেতাত্মা মাত্র, কিছুই নয়। এখানে যারা উপজেলা চেয়ারম্যান হন তারা কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারেন না, বরং তারা একটা জাস্ট শো পিস হিসাবে উপজেলা পরিষদে বসেন। তাদের কর্মচারী কর্মকর্তারা তাদের সঙ্গে তাদের সরাসরি তাদের জবাবদিহিতা করেন না, তারা সরকারি কর্মকর্তাদের সঙ্গে করেন এবং সরকারি কর্মকর্তারা আবার তাদের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং শেষ পর্যন্ত একেবারে কেন্দ্রীয়ভাবে নেতৃত্ব। এই সেই এক নায়কতন্ত্রের যে কাঠামো, ঔপনিবেশিক কাঠামো, শাসনের নামে শোষণ এবং লুণ্ঠন, ওই পদ্ধতি আবার পুনরায় চালু করেছে আওয়ামী লীগ। যাই হোক, এটা আমি বলি ওনার একটা বড় কাজ। সেটা ছাড়াও উনি সারা দেশের যেগুলোর জন্য মানুষের, বিশেষ করে উত্তরবঙ্গের কথা, উত্তরবঙ্গের সারা দেশে কতগুলো জিনিস উনি শুরু করেছিলেন। সেটা হলো ওই যেটা বললাম নেটওয়ার্ক, মানে একেবারে যোগাযোগ ব্যবস্থা, যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় যাওয়া যায় সেই রকম একটা নেটওয়ার্ক সিস্টেম। এবং যাওয়ার জন্য যেখানে পুল দরকার, যেখানে যেটা যে বাধা আছে সেগুলো কাটিয়ে দেওয়ার দরকার। আর সঙ্গে সঙ্গে আর একটা জিনিস উন্নয়নের জন্য দরকার ছিল ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি এবং গ্যাস, যেহেতু আমাদের বাংলাদেশকে তো দুভাগে ভাগ করা যায়, মাঝখান দিয়ে একটা রিভার সিস্টেম আছে, ব্রহ্মপুত্র, পদ্মা আর এই যমুনা, তারপরে পদ্মা, মেঘনা হয়ে একটা সারা দেশকে পূর্ব এবং পশ্চিম পাশে ভাগ করা। তা আমাদেরটা পশ্চিম পাশে, পূর্ব পাশে যেটা ঢাকা এবং সিলেট, কুমিল্লা, এসব জায়গায় গ্যাস ট্যাস হওয়াতে ওদের ওখানে যে একটা বিদ্যুতের উৎপাদন এবং তার জন্য ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের সুযোগ হয়েছিল, এটা উত্তরবঙ্গে আসছিল না। এই জন্য উনি ওই নদীর উপর দিয়ে একবার জিয়াউর রহমান সাহেব একটা ইন্টার কানেক্টর করে কিছু ইলেকট্রিসিটি আনার চেষ্টা করেছিলেন, খুব একটা সাকসেসফুল হয়নি। অনেক অল্প সামান্য কিছু ইলেকট্রিসিটি উনি নিয়ে আসতে পারতেন। উনি সেই জন্য যমুনা মাল্টিপারপাস ব্রিজ নাম দিয়ে শুধু যোগাযোগ নয়, শুধু রোড কমিউনিকেশন নয়, রেল কমিউনিকেশন, ওর সঙ্গে ইলেকট্রিসিটি যাওয়া, ওর সঙ্গে গ্যাসের পাইপলাইন দিয়ে একটা ব্রিজ করার চেষ্টা করলেন। এটা উত্তরবঙ্গের জন্য ওনার সবচেয়ে বড় অবদান আমি মনে করি যমুনা ব্রিজ। উনি যখন যমুনা ব্রিজ করে তখন বাংলাদেশের মোট বাজেট ছিল 10,000 12,000 কোটি টাকা ম্যাক্সিমাম, আরো কমই থাকতো। একটা যমুনা ব্রিজ তৎকালীন সময় প্রায় $700 মিলিয়ন প্রজেক্ট ছিল। এই টাকা দিয়ে সেই টাকাটা করতে গেলে প্রায় বাজেটের সম্পূর্ণ খরচ হয়ে যায়। তথাপি উনি একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়ে তারপরেও আমি করব, যে কোনো ভাবে আমার দেশের লোককে টাকা দিয়ে আমি এটা করতে হবে। কারণ উত্তরবঙ্গ এবং এই সম্পূর্ণ এই যে আমাদের এই ব্রহ্মপুত্র যমুনা এর যেটা দুই ভাগ করেছে ফেলে পশ্চিম পাশটার উন্নয়ন কখনো সম্ভব হবে না যদি এই কানেক্টিভিটি শুরু না করা যায়। উনি কিন্তু পদ্মা ব্রিজের কথা চিন্তা করেছিলেন পরবর্তীকালে, যে ওটা করার পরে পদ্মা ব্রিজ করলে দু দেশের মধ্যে যে দু অংশের যে একটা বৈষম্য, ভারসাম্যহীনতা ডেভেলপমেন্টের, এটা কেটে যাবে। ওখানে আসার পরে যেটা হলো সেটা উনি কাজটা যে শুরু করেন, পরবর্তীকালে এটা হয়েছে। এতে উত্তরবঙ্গের সবচেয়ে বড় সুবিধা হয়েছে, উত্তরবঙ্গ সারা দেশেরই এটা হয়েছে, বিশেষ করে যে আমি বললাম যে এই রিভার সিস্টেমের যারা পশ্চিম পাশে তাদের জন্য উন্নয়নটা যেটা হয়েছে সেটা হলো যে ওই তোমার মিডল ক্লাস, মধ্যবিত্ত শ্রেণী গড়ে উঠেছে।
আমাদের এসব যে উত্তরবঙ্গে আগে ছিল দুটি শ্রেণী, একটা যোদ্ধার জমিদার শ্রেণী, তার জমির মালিক বড়লোক, আর একটা হলো সেই জমিতে কাজ করে খাওয়া শ্রমিক প্রজা, প্রজা আর কি, রাজা এবং প্রজা বা জমিদার এবং তার প্রজা। এই ধরনের দুটো থাকাতে যখন এই যখন ফসল হতো না ঠিক মতো, যখন কোনো কারণে বন্যা বা খরাতে ফসল নষ্ট হতো, তখন ওইসব জায়গা বা যে সিজনে ফসল কম হতো, সে যারা শ্রমিক তারা তো কাজ করার আর কোনো জায়গা ছিল না, তারা খেতে পারতো না, যাওয়া আসা করতে পারতো না, বেশি অন্য জায়গা থেকে খাবার তাদের ভেজিটেবল অন্যখানে নিয়ে বিক্রি করতে পারতো না। তো এগুলো যোগাযোগ ব্যবস্থা হওয়াতে এটা হয়েছে। আর বিভিন্ন সময় এই যে ঢাকার সঙ্গে যোগাযোগ, ইলেকট্রিসিটি দেওয়া, ডেভেলপমেন্ট শুরু হলো যখন, তখন আস্তে আস্তে মানুষের লেখাপড়া শেখা শুরু করলো। এই এই যারা কৃষকের ছেলে তারা লেখাপড়া শিখে চাকরি করা শুরু করলো, বিভিন্ন জায়গায় যাওয়া শুরু করলো, আস্তে আস্তে একটা মিডল ক্লাস গড়ে উঠলো। তখন সম্পূর্ণভাবে না শিক্ষা, হ্যাঁ হ্যাঁ, শিক্ষা সব স্কুল কলেজ ভালো হলো, শিক্ষা দীক্ষা শিক্ষিত হয়ে ছেলেরা যখন চাকরি বাকরি করা শুরু করলো, তখন আর প্রজা এবং জমিদার এখানে মাঝখানে ওই প্রজাদের ছেলেরাই আবার বিভিন্ন জায়গায় চাকরি বাকরি করে একটা তারা নিজেরাই স্বাবলম্বী হলো, চাকরি বাকরি করলো, ব্যবসা বাণিজ্য শুরু করলো, ব্যবসার সুযোগ হলো। এই আস্তে আস্তে মিডল ক্লাসটা ডেভেলপ করাতে মঙ্গা জিনিসটা উত্তরবঙ্গ থেকে চলে গেল। এবং উত্তরবঙ্গের মানুষ, আমাদের অনেক সুশীল সমাজ অনেক কথা বলে, এত কিছু অপপ্রচারের পরও সারা দেশের কোনোখানে কিন্তু নির্বাচনের সময় ওনাকে হারানো যায়নি। যেহেতু যেখানেই নির্বাচন উনি জানিয়েছেন, এবং উত্তরবঙ্গে তো বটে, অন্য জায়গাতেও তো কথা উঠেছিল উত্তরবঙ্গ ওনার নিজের জায়গা, সেই জন্য না। পরবর্তীকালে উনি সিলেটে দাঁড়িয়েছেন, ঢাকায় দাঁড়িয়েছেন, যেখানে যখন দাঁড়িয়েছেন কোনোখানে উনিকে জনগণ প্রত্যাখ্যান করেনি। এই যে ওনাকে ভালোবাসার জন্যই কিন্তু পল্লী বন্ধু উপাধি না পেয়েছিলেন। না, ওটা আমি পরে বলছি, যে এই কারণেই যে ওনারকে যে অপপ্রচার করার এত চেষ্টা, সুশীল সমাজে একটা ফ্যাশন এখনো ওনার নামে স্বৈরাচার বলা, ওনার নামে একটা খারাপ কথা বলা, চরিত্র মানে, কিন্তু কোনো কিছুতেই জনগণ কিন্তু ওনার ভালোবাসা কমতি করতে পারেনি, কেউ পারেনি, এখনো পারেনি। তো ওই জিনিসটা এখনো রয়ে গেছে। মানুষ এখনো মনে করে যে এরশাদ সাহেবই থাকাতে, উনি আমাদের এখানকার মানুষ হওয়াতে উত্তরবঙ্গের মানুষ সত্যিকার অর্থেই যে বৈষম্যের শিকার হতো সেটা থেকে মুক্ত হওয়ার একটা সুযোগ সৃষ্টি হয়েছে। এবং এই জন্যই ওরা এখনো ওনার দল জাতীয় পার্টিকে এখনো সাধারণ মানুষ ভালোবাসে, যে এই একটা দল যেটা নেতা এরশাদ সাহেব ছিলেন, উনি আমাদের সন্তান ছিলেন, উনি উত্তরবঙ্গের জন্য কাজ করেছেন, অন্য সব নেতারা আমাদের জন্য কাজ করেন, এটা এই দেশের মানুষ এখনো বিশ্বাস করে। যার জন্য জাতীয় পার্টির এখনো আমাদের এখানে একটা সমর্থন বেজ আছে। এটা ছাড়াও এরশাদ সাহেব যেখানে যখন হাত দিয়েছেন, প্রশাসনিক আমি এটা বললাম ব্যাপকভাবে, কারণ এই জন্যই আমি মনে করি যে ওনাকে পল্লী বন্ধু বলা যায়। পল্লীর মানুষের প্রাণের দাবি যেগুলো ছিল, তাদের সেই দাবিগুলি উনি পূরণ করার জন্য চেষ্টা করেছেন, সাকসেসফুলি করেছেন। এবং এইগুলো উত্তরবঙ্গের জন্য এটা বিশেষভাবে প্রযোজ্য। উত্তরবঙ্গে আজকে মঙ্গার কথা অনেকে বলে, মঙ্গা নেই, কিন্তু মঙ্গা না থাকার যে কারণে নেই, সেই কারণগুলি সৃষ্টি করেছিলেন এরশাদ সাহেব, যেটা এখনো চালু আছে। যেমন একটা বলুন যোগাযোগ ব্যবস্থা, একটা বিভিন্নভাবে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের চেষ্টা করা, এডুকেশন সিস্টেম তৈরি করা, আমাদের ছেলে পেলেদেরকে সব দিকে পাঠিয়ে সারা, আমরা তো আগে চাকরি বাকরিতে উত্তরবঙ্গের ছেলে যেত না, করতে পারতো না, সবকিছু এখানে সেইভাবেই আস্তে আস্তে হয়েছে। এখন তারপরে উনি যেখানে হাত দিয়েছেন, পরবর্তীকালে আজকে বলে মানুষের গর্বে বলে যে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি, রেডিমেড গার্মেন্টস, RMG ইন্ডাস্ট্রি আজকে বলে যে খুব উন্নতি করেছে। কি জন্য উন্নতি করেছে? গার্মেন্টস ইন্ডাস্ট্রি যখন শুরু হয় প্রথমে, এটা শুরু হয়েছিল ওনার আগের থেকেই, কিন্তু ওরা খুঁড়িয়ে খুঁড়িয়ে যাচ্ছিল, চলতে পারতো না, এরা বেশিরভাগ জায়গায় মার্কেট পেতো না, ওদের প্রোডাক্ট অন্যান্য দেশের তুলনায় আমরা কিছুই ছিলাম না। এরশাদ সাহেব তখন ডেকে বলেছিলেন, ওদের সঙ্গে কথা হচ্ছে, একজন ইনিশিয়েটিভ যারা করেছিলেন গার্মেন্টস ইন্ডাস্ট্রি, এক বিদেশি মহিলা আমাকে বলছেন যে আমরা দেখুন ওনার কাছে ইন্টারভিউ চাইলাম, উনি দিলেন, বলেন আপনাদের কি লাগবে, সবকিছু বলার পরে উনি যুগান্তকারী কয়েকটা পদক্ষেপ নিয়েছেন, যেটা অনেক সময় ওনাকে দাবিয়ে দেওয়ার জন্য এগুলো গোপন করা হচ্ছে। উনি বলেছিলেন যে গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য লাগবে হলো, তারা চেয়েছিল যেটা, এবং সেটা ওনার বিবেচনা করে যেটা করা হয়েছে, দুটো জিনিস, একটা হলো ব্যাক টু ব্যাক LC, বাংলাদেশের ইতিহাসে কোনোদিন কোনো, এবং ওনার ফাইন্যান্স মিনিস্টার সবাই বলছে যে এটা করলে দেশ ধ্বংস হয়ে যাবে, আর বন্ডেড ওয়্যার হাউস তৈরি করা। এই দুটো করে গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে উনি একটা বিশাল সুযোগ সুবিধা দিয়েছিলেন, যার ফলে তখন একেবারে লক্ষ লক্ষ গার্মেন্টস ইন্ডাস্ট্রি শুরু হলো বিভিন্ন জায়গায়। যেন এই সুবিধাগুলো পাওয়ার কারণে এটার অপপ্রয়োগ হয়েছে, অনেক সময় অপব্যবহার করেছে অনেকে, কিন্তু সত্যিকার অর্থে গার্মেন্টস ইন্ডাস্ট্রি তখন থেকেই উঠা শুরু করলো। আজকালকার দিনে আমরা গর্ব করি কিসের জন্য? ওষুধ শিল্প। উনি যুগান্তকারী একটা পদক্ষেপ নিয়েছিলেন। সারা সারা যেটাকে বলা হয় যে ওষুধ শিল্পের যারা বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি, মিলিয়ন্স অফ ডলার যাদের ইনভেস্টমেন্ট, তারা অনেক প্রচারণা করেছে, অনেকভাবে বাধা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু উনি ওষুধ সিস্টেম করে সব মাল্টিন্যাশনালদের একেবারে পথে বসিয়ে
লোকালি ডেভেলপ করেছেন সব ধরনের ওষুধ, এবং সবচেয়ে কম দামে সাধারণভাবে ওষুধ, এবং ওষুধের নামে যে ব্যবসার নামে যে যেখানে সেখানে যাতায়াত ছড়াছড়ি, ওটা উনি বন্ধ করে দিয়েছিলেন। গরিব মানুষ অল্প খরচে চিকিৎসা পেত, এবং গরিব মানুষ চিকিৎসার নামে অপচিকিৎসার শিকার হতো না। এগুলো ওনার অবদান। উনি একটা হেলথ সিস্টেম করার চেষ্টা করেছিলেন, হেলথ, এটা উনি করতে পারেননি। এখন অনেক সময় অনেক ডাক্তার আমাকে বলে যে যদি উনি ওটা করতেন তখন আমাদের হেলথ সেক্টর অনেক উন্নত। এখন তো হেলথ সেক্টর কোনো সার্ভিসের চেয়ে ব্যবসা, এবং বেশিরভাগ মানুষ এই আমাদের দেশে হেলথ সেক্টরের উপর এখন কোনো আস্থাহীন। তারা আশেপাশের দেশে চলে যাচ্ছে, ইন্ডিয়া চলে যায়, তারা ব্যাংককে চলে যায়, সিঙ্গাপুর যায়, মালয়েশিয়া যায়। হাজার হাজার কোটি টাকা খরচা হচ্ছে এই খাতে। আমি $1,000,000 একবার হিসাব দিয়েছিলেন সরকার, যে এখন এই মুহূর্তে আমার মনে নেই। কিন্তু উনি যেটা করেছিলেন তাতে করে দেশের গরিব মানুষরাও চিকিৎসা পেত, বড় লোকরাও এখানে চিকিৎসা করার সুযোগ সৃষ্টি করেছিলেন। কিন্তু সেই ইটা ওনাকে করতে দেওয়া হয়নি। পরবর্তীকালে বা আন্দোলনের মুখে যখন উনি চলে গেলেন, তারপরে এটাকে বাতিল করে দেওয়া হয়। এডুকেশন সিস্টেম করেছিলেন উনি, যে এডুকেশন সিস্টেমের কথা এখন বলা হয়, এটা করতে দেওয়া হয়নি। বলছিলেন, উনি বলেছিলেন যে কাজে এডুকেশনে কাজে দিবে সেগুলো করা হোক। স্যার, মূলত বাংলাদেশ বর্তমান বাংলার যতটুকু উন্নয়নশীল হয়েছে তার প্রথম পিলারটাই হুসেইন মোহাম্মদ এরশাদ স্থাপন করেছিলেন। আপনার কথার মানে আমরা যতটুকু জানতে পেরেছি যে ওনার শাসন আমলে এই প্রথম পিলারটা কিন্তু উনি স্থাপন করেছেন। এই বিষয়ে যদি একটু বলতেন। আমি তো এটাই এতক্ষণ বললাম, জি জি, এটা প্রথম যদি একটু পিলার না। সংক্ষেপে আমি বলতেন। বলি যে সত্যি কথা বলতে, যে ফাউন্ডেশন, যে কোনো বিল্ডিং এর একটা ফাউন্ডেশন দরকার হয়। যত বড় বিল্ডিং করি আর যত ফ্যাশনেবল বিল্ডিং করি, এই ফাউন্ডেশনটা এরশাদ সাহেব দিয়ে গেছিলেন। এই ফাউন্ডেশন ছাড়া যে কাজগুলো হতো, কোনো কাজ টিকতে পারতো না। এখন ইলেকট্রিসিটির কথা বলি, ইনফ্রাস্ট্রাকচারের কথা বলি, রাস্তাঘাট, পুল ব্রিজ যেটা বলি, যে কোনো দিকে। এমনকি একটা জিনিস অনেক সময় অনেকে আমরা খেয়াল করি, যেগুলো নিয়ে আমরা গর্ব করি। আরেকটা কথা, যে আমরা ক্রিকেট নিয়ে গর্ব করি, খেলাধুলা নিয়ে গর্ব করি। আমরা বিশ্ববাজারে পরিচিত। আমি আমি একবার সাউথ আফ্রিকা গেছি, একজন বলতে, তুমি কি? আমি বললাম আমি বাংলাদেশ। ও ইয়েস, বাংলাদেশ ভেরি গুড ক্রিকেটার, ক্রিকেট প্লেয়ার, ক্রিকেট বাংলাদেশ। এখন এইটা থেকে বাংলাদেশকে মানুষ চিনছে। এই ক্রিকেটের জন্য উনি স্কুল করেছিলেন, ক্রিকেট স্পোর্টস এর জন্য। সেটা কি বাংলাদেশের মানুষ কোনো চিন্তা করতে পারে এখনো, যে একটা খেলাধুলার জন্য একটা স্কুল হবে, যে স্কুল থেকে বিশ্ব মানের প্লেয়ার তৈরি হবে? এটা ছিল ওনার চিন্তাধারা। বাংলাদেশে আর কোন নেতা আছে যে এত দূরদৃষ্টি সম্পন্ন চিন্তা করতে পারে? যে আজকে তুমি এই যে বটল ওয়াটার আমরা গড়ে করছি সব খাওয়ার জন্য, এই বটল ওয়াটার উনি বলেছিলেন সব দেশের মধ্যে। তখন পত্রিকায় উঠেছিল, দেশের মানুষ ভাত কিনে খেতে পারে না, পানি কিনে খাবে। এই পানি কিনে খাচ্ছে মানুষ। উনি ফুল যখন উনি করেছিলেন, আজকে ঘরে ঘরে যে তোমরা ফুল নিয়ে আসছো, ঘরে ঘরে আজকাল আমি গ্রামের ভিতরে যাই, একেবারে অজ্জ পাড়াগার মধ্যে গেলে ফুল দিয়ে মানুষে বরণ করে নেয়। যখন ফুলের দোকান উনি দিলেন, বললেন ফুল বিক্রি হবে, তখন পেপারে উঠেছিল বড় করে, এরশাদ সাহেবের বিলাসিতা, যে দেশের মানুষ খেতে পারে না তারা ফুল কিনে ব্যবসা করবে, ফুল কিনে। আজকাল তো যারা খেতে পারে না, না খেয়েও একটা গোলাপ ফুল নিয়ে যায়। আমি নিজে দেখেছি, আধা পেটে কেউ থাকলে থাকে। এই যে মানুষের মধ্যে যে এই এই বোধগুলি ছিল, আমাদের বাঙালিদের ভিতরে যে এই কোমল বৃত্তিগুলি ছিল, সেইগুলোকে কিন্তু উনি ফিল করেছিলেন, আর কোনো নেতা ফিল করেনি। যার জন্য এগুলো এখন এখন তুমি যেদিকে তাকিয়ে দেখো, যেটাই তাকিয়ে দেখো, সবকিছুর মধ্যে এরশাদ সাহেবের টাচ। যতভাবেই চেষ্টা করা হচ্ছে ওনাকে ডুবিয়ে দিতে, ওনাকে তো ডুবাতে পারছে না। এনিথিং ইউ সে ইন বাংলাদেশ, এনিথিং ইউ সে। বর্তমান বাংলাদেশে আপনি জানেন বন্যা পরিস্থিতি হচ্ছে। তো আমরা কিন্তু দেখেছিলাম ছবিতে এবং ভিডিওতে হুসেইন মোহাম্মদ এরশাদ কিন্তু উনি এক বুক বন্যার পানির মধ্যে কিন্তু গিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে